তারপরে ২ জন পুলিশ কর্মকর্তা সহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন শাওনের যেই সৎ মা। সেই মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সমন জারি হয়েছিল। এর মধ্যে ২ জন কালকে আদালতে উপস্থিত ছিলেন। যে কারণে তাদেরকে কন্ডিশনাল বেইল দেওয়া হয়েছে। বাকি ১০ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এর মধ্যে ডিবি হারুন, তারপরে এডিসি নাজমুল, পুলিশে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের মধ্যে এডিসি নাজমুল এখনো পর্যন্ত আছেন। খুব অবাক লাগলো যে এই ব্যক্তি এখনো পর্যন্ত চাকরিতে আছেন। তাকে মামলা করে তারপরে ওয়ারেন্ট ইস্যু করে তারপর তাকে ধরতে হচ্ছে। এটা খুবই unusual আমি মনে করি। কারণ হচ্ছে যে এই নাজমুল সেই ব্যক্তি যিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে বক্তব্য দিতেন যে ইলিয়াস হুসাইন, কনক সারোয়ারকে আমরা আমেরিকা থেকে আনার জন্য ইন্টারপোলের সাথে কথা বলছি, যোগাযোগ করছি, ব্যবস্থা নিচ্ছি। একদম স্পষ্ট তিনি এই বক্তব্য দিয়েছেন। সেই ব্যক্তি এখনো পর্যন্ত ছিল। আর এই আজকে যাকে নিয়ে আমাদের কথা বলবো তিনার এই সুনির্দিষ্টভাবে এই মামলাতে তিনার কি ভূমিকা ছিল সেই বিষয়টাও বলা হবে। আপনারা জেনে অবাক হবেন যে যিনি আজকে আমাদের সাথে আছেন নিশি ইসলাম, তিনি হচ্ছে মেহের আফরোজ শাওন তার বাবার ২য় স্ত্রী। যাকে বিয়ে করে তারপরে তার সাথে প্রতারণা করা হয়েছে তার পরিবারের লোকজন যখন তার বাবাকে আসলে আমি নিজে যতটুকু জানি তার বাবাকে এখানে আমি খুব বেশি দোষ দিব না। আমার মনে হয় এই ব্যক্তি অক্ষম। তিনি চেয়েছিলেন তার সাথে সংসার করতে কিন্তু তার পরিবারের চাপে তিনি শেষ পর্যন্ত সংসার করতে পারেননি। যাই হোক, পরবর্তীতে পরিবারের শিখিয়ে দেওয়া কথাই তিনি বলেছেন, যে কারণে তাকেও এই মামলার আসামি হতে হয়েছে। এখন বিষয়টা পুরোটাই আইনগতভাবেই যাবে। আপনারা ঘটনার মূল কি হয়েছিল সেটা আমার একটা 15 মিনিটসের প্রোগ্রাম করা হয়েছিল। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে মেহের আফরোজ শাওনের বাবা আজকে যিনি আছেন ভদ্রমহিলা নিশি ইসলাম তাকে বিয়ে করেছিলেন। কাজী অফিসে গিয়ে বিয়ে করে সেই বিয়ের কাগজ-টাগজ কাজী অফিসকে জোর-জুলুম করে পুলিশকে দিয়ে শাওন প্রভাব খাটিয়ে তাকে তার বাবাকে রিহ্যাবে নিয়ে ভর্তি করেন এবং তার মাকে নিয়ে জেলে ঢোকান এবং জেলে তিনি ২ মাস ছিলেন। এর মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছিল। সেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। তার উপরে নানান ধরনের নির্যাতন করা হয়েছে এবং সেই নির্যাতনের সময় স্বয়ং মেহের আফরোজ শাওনের বোন শিনজন তিনি উপস্থিত ছিলেন। তিনি দেখেছেন, হেসেছেন এসব নির্যাতন দেখে। তো যাই হোক, আমরা ভিকটিমের মুখ থেকেই শুনি মূল ঘটনা কি হয়েছিল সংক্ষিপ্তভাবে শুনে তারপরে আমাদের সাথে একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম পিন্টু ভাই, তার কাছে যাব। তো আমরা প্রথমেই নিশি ইসলামের কাছে শুনে আসি কি হলো, কি হয়েছিল, আপনি যাদেরকে আসামি করলেন তারা কিভাবে আসামি হলো। আসলে এটা হচ্ছে একটা প্রথমত ঘটনা ছিল যে তারা মানে শাওনের বাবা যিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, উনি হচ্ছে একটা ইয়েতে আপনারা সবাই জানেন যে উনি একটা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে তার সিভিটা ড্রপ করে এবং আমিও ডিভোর্সি, যার কারণে আমিও ওইখানে হচ্ছে সিভি ড্রপ করি। তো সেখানে সেভাবেই তাদের সাথে আমার মানে আলাপটা হয় বা যোগাযোগটা হয়। কিন্তু উনি আমাকে দেখার পরেও হয়তো পছন্দ বা যাই হোক, তারপরে সে ডিবি হারুন আর হচ্ছে এডিসি নাজমুল তাদেরকে দিয়ে ফোন করায় জোর জবরদস্তি একটা পর্যায়ে আমার মানে তুলে নিয়ে যাবে যদি কথা না শুনি, এরকম কথা বলে। তো নাহলে পেন্ডিং মামলা দিবে, যেটাকে বলে যে মানে এক প্রকার জোর। তো তারপরে বিয়েটা হয়। বিয়েটা হওয়ার পরে উনি আমাকে আর কিছু মানে তখন আর কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎই 21শে ফেব্রুয়ারি 2024 বিয়ে হয়। বিয়েটার পরে 28শে ফেব্রুয়ারি উনি আমাদের মানে বাসায় আসে। কে আসে? ওনার মেয়ে আসে, সিংজন আসে, সেজুতি আসে, ওনার হাজবেন্ড যে হচ্ছে সাব্বির, সিংজনের হাজবেন্ড যে সাব্বির আসে এবং ওনার সাথে ওনার অফিসের 2জন লোক ছিল, মাইনুল মেবি আর হচ্ছে আর একজন ছিল মনে হয় সুব্রত দাস। তো এই কজন লোক আসে আমার বাসায়, এসে আমাকে মানে হুমকি ধামকি দেয়। কিন্তু তখন তো আমি জানতাম না বা চিনতাম না যে এরা কারা। তো কারণ আমি তো শাওনের ফ্যামিলি বা ওরা কয় ভাই বোন বা কি বৃত্তান্ত আমি এত কিছু জানি না। এটা ছিল হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2024। এরপরে যখন হচ্ছে 9 তারিখে যখন আমি কুরবানিতে আলীর সাথে দেখা করলাম, তখন আলী আমার কাছে মাফ চাইলো যে না, ওরা যা করছে ভুল করছে, মাফ করে দাও এসে। যাই হোক, তার পরবর্তীতে সে আমি আর কোনো কথা বলি নাই সেই বিষয়ে। তারপরে আসলাম হচ্ছে
পরের মাসের 4 তারিখে 4/3/2024 ওই তারিখে আমি যখন ওদের বাসায় গেলাম, কারণ ওই দিনকে আলী খুব অসুস্থ ছিল এবং তার কান দিয়ে ব্লিডিং হচ্ছিল। তো যখন আমি ওই বাসায় গেলাম, যাওয়ার পরে ওই বাসায় ছিল তার মা, ছিল হচ্ছে সিংজন, ছিল সেজতি তার হাজবেন্ড এবং কাজের বুয়া উপস্থিত ছিল, এবং মনে হয় রান্না করে একটা ছেলেও ছিল। তো সব মিলায় ওইখানে আমাকে খুব মানে হেনস্থা করে এবং আমাকে ধাক্কা দেয়। আমার মানে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়াটা আসলে কি বলবো এটা। যাই হোক, পরবর্তীতে আমি ওই দিন জানতে পারি যে আসলে এটা শাওনের মা। আমি তখন ক্লিয়ার হলাম যে এটা শাওনের মা, কিন্তু তার আগে সে আমাকে বলেছিল তার ওয়াইফ নাই, এবং সে কাজীর যে একটা ফর্ম থাকে, রেজিস্ট্রি যে ইয়েটা কাবিননামা যেটা থাকে, সেখানে ক্লিয়ারলি লিখছে তার ওয়াইফ নাই, এবং সে ওখানে নাইয়ের পরে আবার সিগনেচার করছে যে হ্যাঁ তার ওয়াইফ নাই। তো যাই হোক, এটা হয়তো শাওনরা জানে কিনা আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানতাম না। তো তারপর তার বাবাই যে প্রতারণা করে বা মিথ্যা কথা বলে বিয়েটা কিন্তু সে করছে, ভয় ভীতি দেখায়, তাদেরকে হুমকি ওদেরকে লাগায়, মানে ওই যে ডিবি হারুন, তারপরে হচ্ছে নজরুল, এদেরকে দিয়ে মানে আমাকে একটা ফোন টোন দিয়ে একটা বিশৃঙ্খলা করে বিয়েটা হয়। এরপরে যখন আমাকে হঠাৎ করে দেখি যে আমার বাসায়, মানে আমি 4 তারিখে যাই, পরের দিন 5 তারিখ ছিল 2024, আমার বাসায় আসছে শাওন, সিংজন, সেজতি এবং সিংজনের হাজবেন্ড, তারপরে ওদের সাথে 2জন লোক, এই সবাই আমার বাসায় আসছে। এসে আমার বাসায় এসে ভাঙচুর করে, আমাকে মারে, এমন ভাবে মারে যে আমার নাক দিয়ে ব্লিডিং হয়। আপনারা দেখছেন বিভিন্ন পত্রপত্রিকায় বা নিউজে দেখছেন যে আমার এখানে পুরো পায়ে এখানে ব্লাড জমে যায়। তো ভারী বোতা কিছু একটা শক্ত কিছু এখানে ছিল, তো ওটা দিয়ে সে মারে আমাকে। এটার একটাই কারণ, আমি কেন এটা করলাম, তার বাবাকে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স তো আমি অবশ্যই দিব, কিন্তু আপনার বাবা এটা করছে আমি বলাতে তার আরো বেশি ক্ষিপ্ত হয় আমার উপরে। পরবর্তীতে আমি আর আসলে সেন্স রাখতে পারি না। যাই হোক, ওরা চলে গেছে বাসা থেকে। যাওয়ার পরে আমাকে এভাবে মারার পরে ওরা চিন্তা করছে যে আসলে এটা কিভাবে তারা মিউচুয়াল করবে, এই কারণে হয়তো বা তারা এডিসি নাজমুলের সাহায্য নেয় বা মনিরুল ইসলাম, তারপরে হচ্ছে সাবেক আইজিপি, ওনাদের সাহায্য নেয়। তো তখন ওর বাবাকে করলো কি, ওরা হচ্ছে একটা রিহ্যাবে নিয়ে গেল, ওই যে উত্তর আইকন কেয়ারে ওখানে নিয়ে গেল, এবং ওই দিন ছিল রোজার দিন, 1 এপ্রিল 2024। তো সেদিন আমাকে আলী ফোন করছে, ফোন করে বলতেছে যে আমি ইয়েতে আমার মেয়েরা আমাকে এখানে আটকায় রাখছে। তো আমার তখন তো আইফোনে আমি ভিডিও করতে পারতেছি না, আর একটা ফোন দিয়ে আমি ভিডিও করি এবং তার কথা আমি রেকর্ড করি, যেহেতু তাকে আটকায় রাখছে। কারণ আমি তো আইনের কাছে গেলে আইনও আমাকে বলবে যে আপনার প্রমাণ কি। তো পরবর্তীতে আমি ওইখানে যাওয়ার পরে সুন্দর ওদের সাথে কথা হলো। এখানে যে ফুটেজ আছে, সিসি ফুটেজ আছে, ওই ফুটেজ দেখে আমি শাওন আমাকে ইয়ে করে যে এবার তাহলে ওকে আটকাতে হবে, কারণ আমার বাবা তো অলরেডি ভিডিও কল জানান দিয়ে দিছে। তো তারপরে আমাকে ওখান থেকে 1 তারিখে তার বাবাকে আটকানোর পরে 2-3 তারিখে আমার কাছে ডিবি থেকে ফোন আসে। 3 তারিখে আমার কাছে ডিবি থেকে ফোন আসে যে আপনি কি নিশি ইসলাম বলছেন? হ্যাঁ বলছি, আপনাকে একটু ডিবিতে আসতে হবে। আমি বললাম যে আমার অপরাধ। বলছে না, আপনার অপরাধ না, আপনার সাথে একটু আমাদের স্যার সাবেক এডিসি, উনি হচ্ছে বর্তমানে ইয়েতে আছে, সিটিটিসিতে আছে, উনি আপনার সাথে কথা বলবে। আমি বললাম যে আমার কি বিষয়ে কথা বলবে? তো উনি বললো যে উনি খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, আপনি আসেন। ওনার নাম ছিল এসআই শাহজালাল, ওনার নাম্বারটাও আমরা নোট করেছি মামলায়। তো বললো যে আপনি আসেন, উনি খুবই ভালো এবং ভদ্র মানুষ, কোনো সমস্যা নেই। আমি বললাম যে ঠিক আছে, আমি যাবো, আমি অসুস্থ, আমি 2-1 দিন পরে যাবো, রোজার দিন, রোজা আছি। তো বললো যে ঠিক আছে। ঠিক 3 তারিখের পরের দিনই 4 তারিখে উনি আমাকে ফোন দিয়ে বলছে যদি আপনি না আসেন তাহলে আপনাকে তুলে নিয়ে আসবো। এই ডিবির কলই কিন্তু, কারণ গভর্নমেন্ট চাইলে এটাকে তারা আবার রেকর্ড দিয়ে করতে পারে। কারণ আমার ফোনগুলো তো বাড্ডা থেকে নিয়ে নিছিল, নেওয়ার পরে তো ওগুলো আমি রাখতে পারিনি, সব নাই আমার কাছে, কিছু জিনিস আছে আমার কাছে। তো পরবর্তীতে এই গেল হচ্ছে 4 তারিখের কথা, 4 এপ্রিল 2024 আমাকে নিয়ে ডিবিতে ডাকলো, আমি গেলাম। যাওয়ার পর আমাকে ওখানে আটকায় দেওয়ার পরে তারা হচ্ছে আমাকে প্রচুর মানে মানে মানসিক টর্চার করে। একটা পর্যায়ে নাজমুল হচ্ছে শাওনদের হাতে আমাকে ছেড়ে দিল, এবং ওরা 3 বোন, মানে একটা শেয়াল যদি একটা মুরগি পায় আসলে কি করে, একটা দল শেয়াল যদি একটা মুরগি পায় তো ছিঁড়ে খাওয়ার মতো অবস্থা। তো ওরা 3 বোন, ওর হাজবেন্ড এবং ওর সাথে লোকজন ছিল, ওরা আমার সাথে সেরকম আচরণ করছে, মারছে। এবং একটা পর্যায়ে নাজমুল বলতেছে আসলে ওনাকে মেরে লাভ নাই, আমরা ওনাকে মামলা দিয়ে দিই, সেটাই ভালো। তো পরবর্তীতে আমাকে আসলে মামলা দিয়ে দেয়। এইভাবেই আমার মামলাটা হয় 24 সালে এপ্রিল মাসে। মামলাটা দেওয়ার পরে সুন্দর করে ওরা আমার এখানে
বাড্ডা থানায় আমাকে রাত্রে সোপর্দ করে। আমি কিন্তু যাই বেলা 12টা 20 থেকে সন্ধ্যা পর্যন্ত বসায় রাখে, এবং তারা নাজমুল নিজের মুখে বলছে যে আমি হচ্ছে ছাত্রলীগ থেকে আসছি, এটা আমার আদালত, ডিবি অফিস নাকি তার আদালত, বলতেছে এটা আমার আদালত, এখানে আমি যা বলবো সেটাই হবে। খুব জোরের সাথে, এবং সে খুব মানে রাফ বিহেভ করে সেগুলো বলছে, এবং সে ছাত্রলীগের সে খুব মানে ঢলাও পিটাও করে বলছে আমি যেটা বলবো সেটাই হবে। মেনে নিলাম, আমাকে বাড্ডায় দিয়ে দিছে। তার রোজা ছিল না, সবাই ওরা 3 জন এই রুমে, ওই রুমে 3 মানে 6 জন 7 জন লোক ছিল, একজন রোজা ছিল না, সবাই কফি খাচ্ছিল। তো ওই অবস্থায় আমি রোজা ছিলাম, তারা আমার গায়ে হাত দিছে। তারপর আমাকে বাড্ডা থানায় দেয় রাত 9টা 40-এর সময়। ওসি সাহেব যখন শুনলো, সবকিছু জানলো, এবং ডিবির গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে সুন্দর মতো করে আমাকে ওসি সাহেব বলছেন যে আচ্ছা আপনি যে মামলাটা দিবেন, আপনার বাবা তো এখানে ভিকটিম, যতদূর আপনাদের কথা শুনে মনে হচ্ছে, উনি যদি প্রতারণা করে থাকে, আপনার বাবা কোথায়? আমি বললাম স্যার ওনার বাবাকে আটকায় রাখছে, এই প্রমাণ আমার কাছে আছে, আপনি দেখেন। তখন ওই প্রমাণটা তারা কিন্তু ঠিকই নিল, কিন্তু সাইফুল ছিল, তারপরে শাহ আলম ছিল, সাইফুল ইসলাম ভুইয়া ছিল আমাদের মামলার মেইন আয়ু, কিন্তু পরবর্তীতে শাহ আলম খলিফা উনি অ্যাড হওয়ার পরে ওনারা বেশ কিছু জিনিসপত্র ওখান থেকে সরায় দেয়। যতটুকু প্রয়োজন ছিল হয়তো অতটুকুই ওসি সাহেবকে দেখাইছে, কিন্তু ওসি সাহেব অনর ওনার জায়গাতে যে না, এই মামলা আমি নিব না। ওনার কাছে নাজমুল ফোন দিল 6 বার। আপনারা গভর্নমেন্ট চাইলে এটা দেখতে পারে যে হ্যাঁ ওই সময় ফোন গেছিল কিনা। নাজমুল ফোন দিছে 6 বার। সাবেক ইয়ে ছিল, যিনি আইজিপি ছিল, সে ফোন দেয়, মনিরুল ইসলাম ফোন দেয়, তারপরে ডিবি হারুন ফোন দেয়, দিয়ে তারা সবাই মিলে আসলে তাকে এত পরিমাণ ফোর্স করে, ওসি সাহেব কিন্তু একটা পর্যায়ে বাধ্য হয়। আমি ওসি সাহেবকে একটা প্রশ্ন করছি যে স্যার আমি প্রতারণা করছি, মেনে নিলাম, ধরে নিলাম, কার সাথে প্রতারণা করছি? আপনার সাথে। তাহলে আপনি আমাকে বলেন যে আমি প্রতারণা করছি, আপনিই তো নাই, তাহলে মামলাটা কে দিবে? আসলে আপনি নিজের মুখে বলেন আমি আপনার সাথে প্রতারণা করছি, যদি করি আপনি আমাকে যে শাস্তি দিবেন মাথা পেতে নিব, যদি প্রতারণা না করি আপনি আমাকে কেন শাস্তি দিবেন বলেন। এটা বলার পরে ওসি সাহেব বলছে হ্যাঁ আপনার কোশ্চেন ঠিক আছে, এখন নেয় না মামলা। তখন ওসি সাহেবের উপর অনেক চাপ হয়, এবং আমি ছিলাম সেখানে। তারপরে একটা পর্যায়ে উনি রাত 2:30 বাজে, সেই রাত 9টা 40 থেকে রাত 2:30 বাজে পর্যন্ত বসায় রেখে লাস্টে গিয়ে মামলাটা উনি নিতে বাধ্য হয়েছে। আমি নিজের চোখে দেখছি উনি বাধ্য হয়েছে। তো উনার আসলে কিছু করার ছিল না। পরবর্তীতে উনি বললো ঠিক আছে আপা, আল্লাহ তো একজন আছেন, উনি শুধু এতটুকু কথা বলল, আল্লাহ তো একজন আছেন। তারপরে এই আমাকে তো জেলখানায় দিয়ে দিল, এবং 18 তারিখে, ওই এপ্রিল মাসেরই 18 তারিখে রিমান্ড ডাকে। রিমান্ড শুনানির জন্য তারা বলে, রিমান্ড ডাকে, ডাকার পরে রিমান্ডে নেয়। রিমান্ডে নিয়েও তারা ইলেকট্রিক শক টক এটা সেটা অনেক কিছু করছে, সাইফুল ইসলাম এবং শাহ আলম এরা এগুলো করছে। শাহ আলম ভাই বেশি মানে খুব মানে আমি আপনাকে কি বলবো, মানে ইনি এত পরিমাণ যে হাত চলে তার, যা বলার বাইরে। এবং তার দুইজনই বলছে আমরা ছাত্রলীগ থেকে আসছি। তারা প্রত্যেকে এখন আওয়ামী লীগ থেকে বের হওয়ার জন্য বিএনপির একটা সনদ ব্যবহার করতেছে। আসলে আমি দেশবাসীর কাছে জানতে চাই, আমি তো কোনো ইয়ে করি না, আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, কোনো দল না। আমার তো প্রয়োজন হয় না যে এটা আমার সার্টিফিকেট, আমি জামাত করি বা আমি বিএনপি করি বা আমি আওয়ামী লীগ করি। আপনার কেন প্রয়োজন হচ্ছে এখন দেখানো যে দেখেন এটা আমি বিএনপি করি? কি দরকার বলেন আমাকে? সেই প্রশ্নের মতো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, ব্যাপারটা এরকম। তো ওনারা প্রত্যেকেই এখন সার্টিফিকেট নিয়ে আসলে সবাইকে দেখাচ্ছে যে দেখেন দেখেন আমরা বিএনপি করি। তো কি প্রয়োজন? তো ওই সময় সেই প্রভাবটা খাটায় আমাকে এইভাবে তারা টর্চার করে। টর্চার করার পরে এখন লাস্টে গিয়ে ওনার রুমটাও ছিল, দেখা যায় আফতাবনগর গেট থেকে আমাকে ধরে, এগুলো মামলায় লেখে। যাই হোক, এই মিথ্যা কথাগুলিও তারা লেখে। এখন বলতেছে চাপে পড়ে, ঠিক আছে আমরা মেনে নিলাম চাপে পড়ে। চাপটা দিছে কে? চাপটা কে দিল আপনাকে? শাওন, যেটা আমার সামনেই ছিল, শাওন, সিংজন, সেজতি, এরা এই চাপটা দিছে। কাদের মাধ্যমে দিছে? এডিসি নাজমুল। আপনি অপকর্মের আপনার শেষ নাই, যেটা আপনি করছেন খুবই খারাপ করছেন। কারণ মা বোন প্রত্যেকের ঘরেই আছে, আপনার বিবেচনা করা উচিত ছিল যে আসলে কি হচ্ছে বিষয়টা, সেটা না করে আপনি আইনের অপব্যবহার করছেন। যাই হোক, তো পরবর্তীতে আমরা ওখান থেকে ইয়েতে আমার আবার পুলিশ হেফাজতে দিয়ে দিল, আমাদেরকে কারাগারে দিয়ে দিল, আমাকে কারাগারে দিয়ে দিল। কারাগারে দেওয়ার পরে আমার জামিন হয়। 9 বার জামিন শুনানি করছি, কোনোভাবেই জামিন হচ্ছিল না, কোনোভাবেই না। আমার মানে সবকিছু বেলেবল, বাট আমার জামিন হচ্ছে না। প্রতারণা মামলা, কিন্তু আমার জামিন হচ্ছে না।
তো তার বাবাকেও তারা অ্যাপিয়ার করে না, একটা পর্যায়ে অ্যাপিয়ার করছে 1 মাস পরে কোর্ট বারবার বলতেছে আপনার বাবাকে নিয়ে আসেন। তারা এজাহারে উল্লেখ করছে যে আমার বাবা একজন মানসিক রোগী, দীর্ঘদিন যাবৎ তার মানসিক রোগের চিকিৎসা চলছে। আচ্ছা, আপনারাই বলেন, আমাদের সিনিয়র পার্সন এখানে আছেন, স্যার আছেন, নজরুল স্যার আছেন, স্যার বলবে একজন মানসিক রোগী কি কখনো 164 দিতে পারে? এটা কোনোভাবেই সম্ভব না। যেটা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে ইয়েটা সেটা দিতে পারে না, কিন্তু সে দিয়েছে। তার মেয়েরা বলছে আমার বাবা অসুস্থ, কিন্তু আদালত তার সাক্ষ্য গ্রহণ করছে। এই মতো অবস্থায় আমার জামিনটা এভাবে আটকায়। আসলে সেখানেও আইনের অপব্যবহার হয়েছে। তারা এইভাবে করে করে আমাকে আসলে জামিন পেতে দেয়নি, আমার মৌলিক অধিকার থেকে আমাকে বঞ্চিত রাখছে, আমাকে কথা বলতে দেয়নি, আমার সন্তানের সাথে আমাকে কথা বলতে দেয়নি, আমার বাড়ির লোকের সাথে কথা বলতে দেয়নি, এভাবে করে আমাদেরকে আটকাইছে। পরবর্তীতে এই যে আল্লাহ রহমতে বের হয়েছি, 61 দিন পরে আমি জামিন পাই। জামিন পাওয়ার পরে বের হওয়ার পরে আমি একটানা হাজিরা দিচ্ছি এই কয় মাস। তাদের সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, কোনো কথা নাই, কারোর সাথে কোনো কিছু নাই। আর এই জানুয়ারি মাসের, চলতি বছর জানুয়ারি মাসের ওই দিন ছিল 11 তারিখ, আমাকে একটা হুমকি দেয়, একজন 7 টুকরা করে ফেলার কথা বলে। ওইটা শুনে আমি একটু আসলে আতঙ্কিত হই এবং বাড্ডা থানায় গিয়ে আমি একটা জিডি করি। জিডি করার পরে সেইখানে আমি উল্লেখ করি যে আমাকে এরকম ভয়ভীতি দিচ্ছে, কিন্তু সেটা ছিল অজ্ঞাতনামা। ঠিক ফেব্রুয়ারি মাসে যখন শাওনদের বাসায় গেলাম, যখন তার বাবার খোঁজে গেলাম যে হ্যাঁ সে আছে, জানি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ ছিল সেটা। তো সেখানে সিংজন বলতেছে আমার বোনের মামলা হয়ে গেছে, আপনার এই মামুলি মামলা নিয়ে কথা বলতে পারবো না, আমার বোনের মামলা হয়ে গেছে। তখন তো রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, সবাই জানে এটা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখছে রাষ্ট্রদ্রোহী মামলা শাওনের নামে হয়েছে। তো সেই সময় তার বোন বলতেছে যে আমার বোনের নামে মামলা হয়ে গেছে, 3টায় কোর্টে তুলবে। এবং সে কিছুক্ষণ পরে তার মায়ের সাথে বোনের সাথে কমিউনিকেশন করতেছে, বলতেছে যে এখানে কত টাকার বিষয়, আমার আম্মা টাকা পাঠায় দিচ্ছে। হ্যাঁ, টাকার লিয়াজু হওয়ার পরে, এটা কিন্তু 12টা 20-এর কথা, ঠিক 7টা বাজে শাওন কিন্তু বাসায় চলে আসলো। আচ্ছা, তারপরে আমরা আসলাম আবার ফের হচ্ছে গুলশানে, ওই পাশে যে যাই, 7 তারিখ ছিল এটা। আমাদেরকে সময় নিল, গুলশান থানার তদন্ত ওসি ছিল, গুলশান থানার 7-8 জন কনস্টেবল ছিল, তাদের সামনে সিংজন আমাদের থেকে সময় নিল যে আমাদেরকে কয়েকটা দিন সময় দেন। আমরা সুন্দর মতো সময় দিলাম, একটা যেন ঝামেলা না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বা ওদেরকে যেন মানুষকে হেয় না করে, খারাপ না করে। আমি কিন্তু তাদের সাথে সমঝোতা করতে চেয়েছিলাম। পরবর্তীতে তারা কি করলো, ঠিক পরের সপ্তাহে মানে 13 তারিখে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে, হ্যাঁ 13 তারিখে আমার হচ্ছে জামিন শুনানি, হাজিরার ডেট ছিল। ঠিক 12 তারিখে সে একটা মিথ্যা জিডি বানায় নিয়ে, আমার নামে জিডি বানায় নিয়ে সে কোর্টে গিয়ে আমার ভেটো দিছে জামিনে। তার মানে সে তখনও আবার প্রতারণা করছে। তার উকিল সাহেব আমাকে ফোন দিছে, ওনার নাম হচ্ছে মাহবুব আলম বা মাহবুব। তো উনি আমাকে ফোন দেয়, দিয়ে বললো আমরা একটা সমঝোতা করতে চাই। ঠিক আছে বসেন। একবার কিন্তু সিংজন করলো, মিথ্যা বললো। আবার ফের আমাকে সময় নিল, নিয়ে বললো এই মাসে 27 তারিখে, ঠিক আছে ফেব্রুয়ারি মাসে, চলতি বছরে, ঠিক আছে বসেন। বসলাম, বসে প্রথমে আলী আমাকে না চেনার ভান করলো, সে অস্বীকার করলো। পরবর্তী যখন আমি এজাহার ধরে ধরে কিছু প্রশ্ন করলাম, তখন আলী বললো যে হ্যাঁ, আমি ফোন কেন করছিলেন আমাকে, বললো যে বাঁচার জন্য। আসলে কার থেকে বাঁচার জন্য, এটাও আমার কোশ্চেন। এরপরে আসলো হচ্ছে তার লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে ওদের উকিল বললো যে আচ্ছা আমরা এইসবে যাব না, পুরোনো আলাপে আমরা সমঝোতা চাই। সমঝোতা আসেন, কি সমঝোতা? তখন সে বলল যে আমরা মীমাংসা করব, কিভাবে করব, আমরা, আপনি কি কি চান আমাকে বলেন। আমি কিছু চাই না। আলী আপনি কি সংসার করতে চান? আলী বলছে যে না, সেটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে আপনি এখন ক্লিয়ার করেন আমাকে কিভাবে এখান থেকে রিলিফ দিবেন। উনি বলল যে আমরা রিলিফ দিব, আপনি আপনার কাবিনের টাকাটা আর হচ্ছে ওই আমি দাবি করছি যে বা যারা আমার নামে মিথ্যা মামলা করছে তাদের নামে আমি 2 কোটি টাকার একটা জরিমানা বাবদ আমি বলছি, আর আমার থাকার ব্যবস্থা করতে বলছি, আর এই 1 বছরের ভরণ পোষণ দেয়নি সেটা আমি ক্লিয়ার করতে বলছি। এই হচ্ছে আমার কথা ছিল। সুন্দর মতো কিন্তু আমরা একটা সেটআপে চলে যাচ্ছিলাম, যে আমার কোনো ঝামেলা ছিল না। ঠিক ওই সময়ই তার বোনের ছেলে, নাম হচ্ছে মিল্টন, মখলেসুর রহমান মিল্টন, সে বলতেছে আমাদের এখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে, আমাকে মারার জন্য নাকি তাদের সব ব্যবস্থা করা আছে। এটা আপনারা সবাই দেখেছেন, বাংলাদেশে সবাই দেখেছে ওই সময়। এই মতো অবস্থায় আমার তো আর কিছু করার ছিল না। লাস্টে গিয়ে আমি না পারতে জীবনের ভয়ে
নিজে বাঁচার জন্য বা আমার সন্তান যেন মাহারা না হয়, আমি সেই কারণে আমি আসলে মামলাটা করি। আমি একটা মানে সুস্পষ্ট এবং সুষ্ঠু তদন্তের জন্য এই মামলাটা করি, যে অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষ এখন জানুক যে না তারা কি করছে। না, এখন তার ঠিক জানা আছে। জি, আমরা মামলার অপেক্ষায় থাকি কি হয়। সো মামলার বিষয়ে জানতে হলে আমাদের আমাদের শ্রদ্ধ আইনজীবীর কাছে যেতে হবে। আ পিন্টু ভাই, আমরা শুনি যে আসলে কি এই মামলা কোন দিকে যাচ্ছে? কি এখন পরিস্থিতি কি? এটার ভবিষ্যৎ কি হতে পারে? ইলিয়াস ভাই, আসলে একজন অসহায় নারীর অসহায়ত্বের কথা আপনারা শুনেছেন, কতটুকু নির্যাতিত হলে উনি আদালতে এসেছেন। এবং উনি এই মামলা আমরা 13টা সেকশনে আমরা মামলাটা করেছিলাম, ফেনাল কোডের 13টা সেকশনে আমরা মামলাটা করেছিলাম, এবং প্রত্যেকটা সেকশনের এগেনিস্টে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এবং বিজ্ঞ আদালতে আমরা সকল এভিডেন্স গুলো দেওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন। এবং এই মামলায় নিশি ইসলাম যে কথাগুলো বলেছেন এখন, এই প্রত্যেকটা কথা ওনার আর্জির মধ্যে উল্লেখ ছিল। সেই হিসাবে যখন আমরা আদালতে এভিডেন্স গুলো দিয়েছি, এভিডেন্স দেওয়ার পরে বিজ্ঞ আদালত আমাদের ফেনাল কোডের আমরা যতগুলো সেকশন দিয়েছি, একটা সেকশন উনি অমিট করেন না, প্রত্যেকটা সেকশনকে উনি আমলে নিয়েছেন। এবং ওই সেকশনগুলোর আলোকে উনি 12 জনকে যে আসামি করেছি, 12 জনের বিরুদ্ধে উনি সমন ইস্যু করেছেন। বিজ্ঞ আদালত থেকে সমন ইস্যু করার পরে প্রত্যেকের ঠিকানায় সমন প্রেরণ করা হয়েছে। সমন প্রেরণ করার পরে সমন পেয়ে 2 জন আসামি, সাইফুল ইসলাম ভুঁইয়া, উনি হলেন ইন্সপেক্টর নিরস্ত্র, এবং আসামি শাহ আলম খলিফা, উনি সাব ইন্সপেক্টর, উনি নিরস্ত্র। ওনারা বিজ্ঞ আদালতে আসলেন ধার্য তারিখে, অর্থাৎ গতকাল আসলেন। আসার পরে বিজ্ঞ আদালতে যখন ওনারা সারেন্ডার করেছেন এবং বিজ্ঞ আদালতের কাছে জামিন প্রার্থনা করেছেন, তখন ওনারা ওনাদের কথা বলেছেন। কিন্তু বিজ্ঞ আদালত এক পর্যায়ে ওনাদেরকে আমাদের এভিডেন্স গুলো সম্পর্কে জানতে চেয়েছেন, যেগুলা কি সত্য না মিথ্যা, এবং যেটা সত্য সেটা বলার জন্য উনি বলেছেন। এবং এটাও বলেছেন যে সত্য কথা বলতে হবে, আমার হাতে কিন্তু এভিডেন্স আছে, যদি আপনি মিথ্যা বলেন। এই কথা শোনার পর আসামিরা অপকটে তাদের দোষ স্বীকার করেছেন, এবং ওনারা বলেছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা নিশি ইসলামের প্রতি এই অন্যায়গুলো করেছি। তো বিজ্ঞ আদালত বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আপনি মানবেন, কতটুকু মানবেন? অতটুকু যেটা আইন আপনাকে পারমিট করে, যেটা আইন সুনির্দিষ্ট করে দেওয়া আছে, আপনি ওইটা মানবেন। কিন্তু মানে আপনার সুপেরিয়রের কোনো অবৈধ আইন আপনি মানতে বাধ্য নয়, তাহলে এই ক্ষেত্রে আপনি অপরাধী। এটা বলার পরে উনি আদালতের প্রতি ক্ষমা চেয়েছেন এবং ভুল স্বীকার করেছেন। এবং উনি বলেছেন যে ওনারা দুইজনেই বলেছেন যে আমরা এই কথাগুলো আমরা বিজ্ঞ আদালত যখন বলবেন আমরা এই সাক্ষী দিব। এই হিসাবে বিজ্ঞ আদালত ওনাদেরকে ধার্য তারিখ পর্যন্ত, পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত, মেবি এটা 22 তারিখে, আগামী মাসের 22 তারিখ পর্যন্ত ওনাদেরকে জামিন দিয়েছেন এবং কন্ডিশনাল জামিন দিয়েছেন। আর যে অন্য যে 10 জন আসামি, এখানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সহ ওনার 3 মেয়ের জামাই, এবং আরো ওনার যে আরো আসামিরা আছে সকলের, যেমন এডিসি ওই যে নাজমুল, তারপরে ডিবি হারুন সহকারে 10 জন, মোট 10 জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত এই আমরা অবশ্য বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম, যেহেতু তারা সমন পেয়েও বিজ্ঞ আদালতে আসেন নাই, সেক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকে আমরা একটা দরখাস্ত দিয়ে বলেছি যে আদালত থেকে যথাযথভাবে এই সমন ইস্যু হয়েছে, এবং সমন ইস্যু হওয়ার পরেও ওনারা সমন পেয়েছেন। বিজ্ঞ আদালতের প্রতি ওনারা শ্রদ্ধাশীল হন নাই, যে কারণে আমরা বলেছি যে স্যার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু না হলে ওনারা আদালতে আসবেন না। আমাদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন, এবং সন্তুষ্ট হয়ে ওনাদের সকলের বিরুদ্ধেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং এরই মধ্যে সবারই ঠিকানায় এই গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করা হয়েছে। তো আমরা আশা করি যে যেহেতু আমরা একটা সত্য ঘটনা নিয়ে মামলা করেছি, এবং এই মামলাটা অনেকেই দেখেছেন, অনেক আইনজীবী এই মামলার সাথে জড়িত ছিলেন। আমরা সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আমরা বেশিরভাগ মামলায় কোনো এভিডেন্স উপস্থাপন করতে পারি না, বা এভিডেন্স গুলো আমাদের কাছে থাকে না। কিন্তু আমাদের এই মামলায় আমাদের যিনি বাদীনি, উনি যেভাবেই হোক অত্যন্ত সাহসিকতার সাথে, আমি প্রথমে বলেছিলাম একজন অসহায় নারী, আসলে উনি অসহায় হলো, উনি এই যে ওনার রাইট আদায় করার জন্য উনি যে এভিডেন্স গুলো উনি কালেক্ট করেছেন যেভাবেই হোক, এটা আমাদের এই মামলাটা প্রমাণ করার জন্য একেবারে যথেষ্ট।
এবং আমি একেবারেই নিশ্চিত যে আমাদের হাতে যে প্রমাণ আছে এবং আমাদের যে আর্জির বক্তব্য এই অনুসারে প্রত্যেকটা আসামি এই সেকশনের আলোকে ওরা সাজা ভোগ করবে যদি আমরা সুন্দরভাবে মামলাটা ট্রায়াল করতে পারি। এখন আদালত এই সকল কারণে সন্তুষ্ট হয়েছেন। আর আদালত থেকে যে অর্ডার আমরা পেয়েছি আমরা নিজেরাও মোটামুটি সন্তুষ্ট। আদালত আমাদের এভিডেন্স গুলো সাথে সাথে আমাদের বিপক্ষে যে লয়ার ছিলেন অর্থাৎ আসামি পক্ষে যে লয়ার ছিলেন ওনাকেও আদালত নিজে থেকে আদালত সুমোটো ওনাদেরকে বলেছেন এবং প্রত্যেকটার জবাব জানতে চেয়েছেন যে এই কথার এগেইনস্টে আমাদের কাছে এই এভিডেন্স আছে এবং বাদী এই এভিডেন্স গুলো উপস্থাপন করেছেন। তো সবকিছু মিলিয়ে এখন মামলাটা আসলে আমরা আদালত এবং যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন যদি এইটা যদি যথাযথভাবে আসলে আসামি ধরার দায়িত্ব হলো পুলিশের। এখন পুলিশ যদি আসামিদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে পারে তাহলে আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো এই আশা আমরা রাখি। আর আমরা বিজ্ঞ আদালতের কাছেও বলেছি যে যথাযথভাবে যাতে এগুলো প্রেরণ করা হয় গ্রেফতারি পরোয়ানা, বিজ্ঞ আদালত সেটা করেছেন এবং আমরা অবশ্যই আশাবাদী যে অতি দ্রুতই আসামিরা ইয়ে হবেন। কারণ হয়েছে এই আসামিরা বিভিন্ন ভাবে আসছে, অনেক ভাবে আসছে যে এরা আসলে ক্ষমতাকে এত বেশি অপব্যবহার করেছেন, এত বেশি অন্যায় অত্যাচার করেছেন, অনেক অতিষ্ঠ হয়ে গেছেন। হয়তো আজকে উনি সাহসিকতার সাথে আসছেন, আদালতের আশ্রয় নিয়েছেন, হয়তো অচিরে উনি এটার ফল পাবেন বলে আমি আশা করি। এ হলো আপাতত আমাদের এই মামলার অবস্থান। আমি নিজেও তার যে এভিডেন্স গুলো আছে সেগুলো জানার পরেই কিন্তু আমি এটার পিছনে প্রায় 2 মাস ধরেই কাজ করছিলাম। আপনি হয়তো জানেন, নিশি ইসলাম আপনাকে বলেছে। আমাদের 2টা টিম ওনাকে নিয়ে সার্বক্ষণিক প্রায় টানা 1 মাস কাজ করেছে। 2 মাস ধরে এটার ফিল্ড ওয়ার্ক হচ্ছিল, কি করা যায়, কি আছে, উনি সব এভিডেন্স গুলো, ওনার একটা ফোনও চলে গিয়েছিল, দেশের বাইরে কেউ একজন নিয়ে গিয়েছিল, সেই ফোনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। যাই হোক, সব শেষ। আমাদের 15 মিনিটস টিম এবং এটার সাথে বাংলা এডিশন যুক্ত ছিল। বাংলা এডিশন টিমের আব্দুল্লাহ, ফয়সাল, সাজু, কনক, আমাদের বেশ কয়েকজন রিপোর্টার এটা নিয়ে কাজ করেছে। তো যাই হোক, সব শেষে একটা ভালো হয়েছে। বিচারক যিনি আছেন তাকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার বিশ্বাস যে এই মামলা নিয়ে সরকারের পক্ষ থেকে, যেটা আমার কাছে নিশি ইসলামও বলেছিলেন, যে শাওন এবং তার পরিবারের লোকজন যে অধ্যত্বপনা দেখাচ্ছেন এখনো পর্যন্ত, তাতে মনে হচ্ছে কেউ একজন আছে যে কিনা তাদেরকে রেস্কিউ করতে আসবেন এবং আদালতে গিয়েও নাকি তিনি বলেছেন যে ওই মহিলাকে তো 20-25 লাখ টাকা দিলেই ওই মহিলা রাজি হয়ে যাবে, এরকম কি বলেছেন। তারপরে আদালতে গিয়েও তারা টাকা পয়সার খেলা দেখানোর চেষ্টা করেছেন। পিপিকে কোনো একজন উপদেষ্টার পরিচয়, আমরা যেহেতু সেই উপদেষ্টার সংশ্লিষ্টতা পাইনি তাই নামটাও বলছি না, একজন উপদেষ্টার পিএস পরিচয় দিয়ে পিপিকে ফোন করা হয়েছে। বিচারকের কাছেও নানান দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটা আদৌ সরকারের পদস্থ কোনো ব্যক্তি কিনা আমরা নিশ্চিত হতে পারিনি, যে কারণে আমরা সেই বিষয়গুলো বলছি না। যাই হোক, এখানে কেউ তাদেরকে অনৈতিকভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন না বলে আশা করছি। এবং সিটিটিসির মাসুদ করিম সাহেব, আপনি এদিক ওইদিকে ফোন করে নাজমুলকে বাঁচাইতে পারবেন। নাজমুলের যে অপকর্ম, সেই অপকর্মের ফিরিস্তি বিশাল লম্বা, অতএব তাকে বাঁচাইতে এসেন না। এই ডিসি নাজমুল শুধু নিশি ইসলামের সাথে না, তিনি অনেক মানুষের সাথে এই ধরনের কাজ করেছেন। এবং আর একটা ব্যক্তিগত বিষয় বলে রাখি, সেটা হচ্ছে নাজমুল হচ্ছে শাওনের এক্স, ওনার সাথে ওনার সম্পর্ক ছিল, যে কারণে উনি পারতে গেছেন। এটা হচ্ছে যে তার সাথে 5 বছরের সম্পর্ক। হ্যাঁ, যখন তারা কথা বলছিল, আমাকে আমি একটু অ্যাড করছি ভাই, আপনার অনুমতি নিয়ে। নাজমুল ইসলাম নিজে বলেছে যে মোহাম্মদ আলী, আমি তাকে আঙ্কেল ডাকি, মোহাম্মদ আলীর সাথে আমার সম্পর্ক 7 বছর পারিবারিক সম্পর্ক, কিন্তু শাওনের সাথে নাকি তার 5 বছরের সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক। তো আমি ডিভোর্স দিছি তাই আমি খারাপ হয়ে গেছি, আমি ডিভোর্সি নারী তাই আমি খারাপ হয়ে গেছি, আর মানে স্বামী ছাড়া আপনি পরকিয়া করতেছেন তাতে কোনো সমস্যা নাই।
ওইটা নারীদের অধিকার, ওইটা সমস্যা না। শাওনদের পরিবারে এটা সমস্যা না। শাওন যে টাকা পয়সার জন্য তার দাদার বয়সে একজনকে বিয়ে করেছে সেটাও সমস্যা না। সেটা অপরাধ না। শাওন সেটা তারপরে অপরাধ হয় না। তারপরে মানে এটা তো একজন একজন অসহায় নারী যখন তার একজন স্বামী, ভালো একজন বিশ্বাসযোগ্য একজন স্বামী দরকার, এরকম একজন স্বামীর কাছে এসে ম্যারেজ মিডিয়ার মাধ্যমে এসে তারপরে বিয়ে করে, সেটা সমস্যা হয়ে গিয়েছে। কিন্তু ওনারা আরেকজনের জামাইকে ভাগায় নিয়ে তারপরে নানান ধরনের কিচ্ছা কাহিনী, বিয়ের পরেও সেই স্বামীকে আবার নিউ ইয়র্কে চিকিৎসার নামে এনে মেরে ফেলা, তারপরে তাদের লোকজনের সাথে অনৈতিক সম্পর্ক করা, জয় মামুনের সাথে গিয়ে দুবাইতে গিয়ে রাত কাটানো, তো এগুলো অনেক কিছুই তো সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। যাই হোক, এটা তাদের কাছে কোনো সমস্যা না। তাদের সমস্যা হচ্ছে তাদের সম্পত্তি। তার বাবাকে যদি কেউ একজন বিয়ে করে, সেই সম্পত্তির ভাগিদার হচ্ছে ওনার দ্বিতীয় মা হয়ে যাবেন। অতএব বাবাকে কোনোভাবেই বিয়ে করতে দেওয়া যাবে না। এতক্ষণ আপনারা যা শুনলেন সেটা তো শুধুই নিশি ইসলামের প্রতি যে অত্যাচার হয়েছে, সবচাইতে মানে ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে নিজের বাবাকে পর্যন্ত তারা রিহ্যাবে দিয়ে এসেছে। আমার সেই অনুসন্ধানে আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে সেই ভদ্রলোক নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আরেকটু অ্যাড করি, মোহাম্মদ আলী আমাকে নিজে বলেছে এবং নিজে দেখাইছে যে তার মেয়েরা তাকে কিভাবে টর্চার করে। আচ্ছা, জি। তো টর্চার করা, তারপরও তাকে নিয়ে রিহ্যাবে দিয়ে আসা, রিহ্যাবে দিয়ে এসে তাদেরকে দিয়ে টর্চার করানো, এটা ভয়ঙ্কর একটা, এটাই হচ্ছে তাদের আসলেই তাদের পরিবারের বাস্তব চিত্র, এটাই তাদের পারিবারিক শিক্ষা, এইভাবেই তারা চলে। যাই হোক, আমরা এটার ন্যায় বিচার আশা করি, ন্যায় বিচার পাবো, এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম ভাই সহ ওনার আইনজীবী প্যানেলে যারা আছেন তারাও অনেক পরিশ্রম করছেন এটার জন্য। আমাদের সাথে আরেকজন আইনজীবী যুক্ত হওয়ার কথা ছিল, আমরা শেষ পর্যন্ত যুক্ত করতে পারি নাই। সবাই ভালো থাকবেন, এবং আশা করি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন নিশি ইসলামের মতো। আপনারা নিজের অধিকার নিজে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে এটা ওয়াচ করতেছেন, আসলে আমাদের এই সমাজে এরকম যদি কেউ থাকে তাহলে সত্যটা উদ্ঘাটন হবে এবং আমরা ন্যায় বিচার পাবো, একেবারে নিশ্চয়। এভাবে যদি কেউ থাকে তাহলে আমরা ন্যায় বিচার পাবো, আর না হলে আমি ওনার কাছে যেদিন প্রথম উনি আমাকে রিচ করে হচ্ছে ইমেইলের মাধ্যমে, আমার 15minutesbt@gmail.com, ওই ইমেইলের মাধ্যমে উনি আমাকে করে, আমি তখন শাওনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওর পরেই উনি আমাকে করেন। তো সেখানে বললো যে এই ঘটনা, এটা জানার পরে বললাম কি ভয়ঙ্কর অবস্থা। আমি কিছু জিনিস আগে নিশ্চিত হলাম যে আসলে উনি যা বলছে সেটাও সত্য কিনা। তারপরে কাজী অফিস, আমি এসআই সাইফুলের সাথেও আমি লম্বা সময় কথা বলেছি। সে যদিও আমার কাছে এগুলো স্বীকার করে নাই, এখন আদালতে গিয়ে তিনি স্বীকার করেছেন। আমি যে কারণে ওনাকে নিয়ে আমার প্রোগ্রামেও আমি তেমন কিছু বলি নাই। কিন্তু পরবর্তীতে ভদ্রমহিলা যেটা বললেন যে সাইফুল নিজেও এই টর্চারের সাথে ছিল এবং সে খুব প্রভাব দেখিয়েছে ওই সময়। এগুলো যদি করে থাকে তাহলে আমি মনে করি তারও বিচার হওয়া দরকার। আর আরেকটা বিষয় যেটা দুইজন পুলিশ কর্মকর্তা এখনো করে যাচ্ছেন, যে ওসি ইয়াসিন গাজীর উপরে আপনারা দায় চাপানোর চেষ্টা করছেন। ইয়াসিন গাজী বরাবরই এই মহিলাকে বাঁচাতে চেয়েছে, এবং তার সাথে আমার তারপরেও কথা হয়েছে, গতকালকেও তার সাথে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি যে ভাই এই চিনি, বললো ভাই আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার শাস্তি হোক, কোনো সমস্যা নেই। সো আমি যেহেতু বাদীর কোনো অভিযোগ নাই, সেখানে আমরা আসলে এটা নিয়ে আলোচনার কোনো কিছু নাই। এই আর কি। পিন্টু ভাই কিছু বলবেন? ধন্যবাদ। আসলে শেষ পর্যন্ত যাতে আমরা ভালো একটা কিছু পাই, ভালো মানে ন্যায় বিচার পাই, যেটা সত্য সেটাই পাই, এই আশা রাখি। এবং আমি আশা করবো আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। না স্যার অবশ্যই আপনাদের সাথে আছি স্যার। আপনাদের কারণে আমরা এই পর্যায়ে আসলে আসি, আমরা তো বলি, কারণ যখন এরকম কেউ থাকে ওয়াচ করে, তখন আসলে সেখান থেকে অনেক কিছু ডিলিট করা যায় না, সামনেই থাকে, এবং যখন সত্য ঘটনা সামনে থাকে আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের এই মামলা। এটা খুব অবাক হওয়ার মতো বিষয় যে নাজমুলের মতো লোক এখনো পর্যন্ত পুলিশে চাকরি করে, এটা খুবই অবাক। এটা হলো আমাদের দেখার বিষয়, এটা কিভাবে পসিবল। আমরা তো আমাদের মামলার মধ্যে নিশ্চিত একেবারে পুরো লাইন লিখে দিয়েছে ওনার সাথে কিভাবে কথা বলেছে, যে সে ছাত্রলীগের কি এবং এটা তার আদালত, সে কিভাবে টর্চার করে। এই মামলার মধ্যে আমরা একদম হুবহু লেখা দেওয়া হয়েছে, একটা কথাও বাড়তি লেখা হয় না। ইদানিং একটা নতুন চালু হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে পুলিশ এবং সরকারি অফিসেরও বিভিন্ন লোকজন তারা একটা বয়ান দিয়ে থাকে,
আমরা আসলে ওদের সাথে তাল মিলিয়ে চাকরি করতে গিয়ে কিছু কাজ করতে হয়েছে, কিন্তু আমরা তো ভাই মনে প্রাণে বিএনপির লোক, মনে প্রাণে জামাতের লোক ভাই। বিএনপি বলে না, এখন বলে জামাতের ছিল, এই ছাত্র শিবির করতো তারা, সবার একই বয়ান। তো এখান থেকে বের হইতে হবে। আমি মনে করি যে যারা পুলিশের ওই সময় বিভিন্ন পদস্থিতি ছিল তাদেরকে শুধু ট্রান্সফার করে না, এদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি কিংবা ফৌজদারি কার্যবিধিতেও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। কারণ তারা পুলিশ এই সরকারকে টিকিয়ে রেখেছে 15 বছর। তারা কোনোদিনও এর দায় এড়াইতে পারে না। 10-12 জন পুলিশ অফিসার পালিয়ে গিয়েছে, সেটাই সব পুলিশের দায় চলে গেল। আমি মনে করি এটা সম্ভব না, তাদের বিচার হওয়া দরকার। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি শাওন আপার অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, শাওন আপার ক্যারা উঠেছে, ওনার ক্যারা কিছুটা হলেও বন্ধ হবে। আমি এই প্রোগ্রামের ভেতরে থেকেও আমি ওনাকে ফোন করেছিলাম, মাঝখানে ওনাকে ফোন করার পরে উনি আবার আমাকে মেসেজ পাঠিয়েছিল, রিং হচ্ছিল, কিন্তু আজকে দেখলাম ফোন টোন সব বন্ধ। আমি চাচ্ছিলাম ওনার সুমধুর কণ্ঠটা একটু দেশবাসীকে জানাইতে। তো যাই হোক, এই পলিটিক্যালি উনি যেভাবে সরব ছিলেন, সেইখানে থেকে আমার মনে হয় সরকার চাইলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন টেন ওরা যেগুলো করে গিয়েছে সেই ইয়েতেও মামলা করতে পারে, রাষ্ট্রদ্রোহ মামলাও তার বিরুদ্ধে হইতে পারে। আগে ধরুক। আমি সংশ্লিষ্ট থানার ওসিদের কাছে অনুরোধ থাকবে, গুলশান থানার ওসি ভাইজান আমার খুব পছন্দের মানুষ, ভাইজান খুব দ্রুত ধরে ফেলেন। আর বাদ বাকি বিচারক তো ওনার প্রতি সম্মান থাকলেই উনি যা করেছেন সেটা আমার মনে হয় ন্যায় বিচার পাবো। আল্লাহ হাফেজ। আমি 30 সেকেন্ড একটু করতে চাই। ওনার নামে তো রাষ্ট্রদ্রোহী মামলা তো হয়েছে, এর আগে তো ডিবি প্রধান যখন ছিল ওনারাই তো নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবকিছু অভিযোগ প্রমাণিত হওয়ার পরে কিন্তু তাকে ধরা হয়েছে এবং তার মামলা হয়েছে, তার বোনের নিজের মুখের স্বীকারোক্তি আছে। এরপরে আর কি মানে কতটা মানে প্রমাণের প্রয়োজন হয়? আমাদের ক্ষেত্রে তো কোনো কিছু প্রয়োজন হয় না, আমাদের ক্ষেত্রে কোনো প্রয়োজন রাস্তা থেকে ধরলেই আমরা আসামি হয়ে যাই। এত ভিডিও এভিডেন্স থাকার পরও কেন আরো প্রমাণ দিতে হবে? কি জন্য দিতে হবে? আমি এই দেশের নাগরিক, আমি লিগ্যাল ট্যাক্স পেয়ার, আপনিও দেন আমিও দেই। আমার ক্ষেত্রে একরকম, আপনার ক্ষেত্রে একরকম কেন? এই বৈষম্যতা কেন? না, ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি যে সবাই সবার শাস্তি পেয়ে যাবে, হয়তো কিছুদিন আগে বা পরে। অপরাধের শাস্তি পেতেই হবে। এখনো যারা অপরাধ করেন তাদেরও মাথায় রেখে আমরা সন্তুষ্ট। আশা করি এভাবেই বহাল থাকবে সবকিছু। ওকে, ঠিক আছে ইলিয়াস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।